জাতীয় নির্বাচনে ৫৯টি আসনে বেশ কয়েকটি ভোটে জয় পায়নি ধানের শীষ। প্রার্থী মনোনয়ন আর পরিকল্পনায় জোর দেওয়ার তাগিদ তৃণমূলের। সাংগঠনিক দুর্বলতাও ছিল। তৃণমূল পর্যন্ত আমরা বিএনপি শক্তিশালী করার জন্য কাজ করেছি এবং তার ফসলও আমরা পেয়েছি। যিনি নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য স্বস্তি মানুষ বোধ করবেন, এমন মানুষকেই ওনারা মনোনয়ন দেবেন। জাতিসংঘে আজ প্রধান উপদেষ্টার ভাষণ। নির্বাচন সংস্কার ও রোহিঙ্গা সংকট গুরুত্ব পাবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ডিটারমিন যে ইলেকশনটা উনি করবেন ফেব্রুয়ারিতে, এবং ইলেকশন করা মানে হলো যে নির্বাচিত সরকারের হাতে উনি ক্ষমতা হস্তান্তর করবেন। দেশবাসীর সংশয় দূর করতে বারবার ভোটের কথা বলছেন ডক্টর ইউনূস, মনে করেন বিএনপি মহাসচিব। সরকারের ইতিবাচক মনোভাব বোঝাতে রাজনীতিকরা সফর সঙ্গী। দলগুলোকে এখানে নিয়ে এসে আমি একসাথে গ্লোবাল অর্গানাইজেশন ইভেন্টের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে মানুষের। জামায়াত এনসিপির দুই দাবি প্রভাব ফেলবে না নির্বাচনে, বললেন ইসি আনোয়ারুল। বিগত সময়ে ভোট কারচুপির সাথে জড়িতরা দায়িত্ব পাবে না এবার। সারা দেশে ৩৩,৩৫৫টি মণ্ডপে হবে দুর্গাপূজা। কয়েকটি স্থানে প্রতিমা ভাঙার অভিযোগ। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হওয়ার আহ্বান। হোয়াইট হাউসে ট্রাম্প এরদোগান বৈঠক। নিষেধাজ্ঞা তুলে তুরস্ককে স্টেলথ F-35 যুদ্ধ বিমান দিতে পারে যুক্তরাষ্ট্র। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি খান তাজনীন আহসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বরাবরই ফেভারিট বিএনপি। ২০০-র বেশি আসন অথবা ন্যূনতম ব্যবধানেও সরকার গঠন করেছে কয়েকবার। তবুও অন্তত ৫৯টি আসনে সাফল্যের তুলনায় হতাশা সঙ্গী হচ্ছে দলটির। বারবার হাতছাড়া হওয়া এসব আসনের মধ্যে রংপুর বিভাগে আছে ২০টি আর ঢাকা বিভাগে ১৪টি। এসব আসনে প্রার্থী মনোনয়ন আর সাংগঠনিক কর্মপরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান তৃণমূলের। নেতারা বলছেন, অঞ্চলভিত্তিক মানুষের অন্ধ আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে অতীতে। প্রত্যাশা, আগামী নির্বাচনে ঘটবে না তেমন কিছু। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। ৯০-এর গণঅভ্যুত্থানের পর ৯১-এর সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। ১৯৯৬ সালে আন্দোলনের মুখে সংসদ ভেঙে দ্বিতীয় দফা নির্বাচনে হেরে গেলেও বিপুল জয়ে ফিরে আসে ২০০১-এ। আলোচিত ১/১১-এর পর ২০০৮-এর নির্বাচনে পার হতে পারেনি বৈতরণী। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। জয় পরাজয় ভোটারের পছন্দ হলেও ৫৯টি আসনে পরপর ৪বার হেরেছে ধানের শীষের প্রার্থী। বিভাগের হিসেবে রংপুরে ২০টি, সিলেটে ৯টি, খুলনা ও বরিশালে সমান সংখ্যা ৫টি, রাজশাহীতে ১টি, চট্টগ্রামে ২টি, ময়মনসিংহে ৩টি এবং বৃহত্তর ঢাকায় ১৪টি। তৃণমূলের কর্মীদের এ নিয়ে যেমন আক্ষেপ আছে, তেমনি বেড়েছে প্রত্যাশাও। সেই সময় আমাদের এলাকার সাংগঠনিক দুর্বলতাও ছিল। তৃণমূল পর্যন্ত আমরা বিএনপি শক্তিশালী করার জন্য কাজ করেছি এবং তার ফসলও আমরা পেয়েছি। দিনে দিনে জাতীয় পার্টির ভোট ব্যাংকগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং এগুলো বিএনপিমুখী হয়েছে। জনগণ দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে, ডোর টু ডোর আমরা যাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে। কুড়িগ্রামের মানুষ আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে চায়। উত্তরাঞ্চলে জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরের ১, ২, ৩, ৪, ৫, ৬, কুড়িগ্রামের ১, ২, ৩, ৪, গাইবান্ধার ২, ৩, ৫, নীলফামারীর ১, ২, দিনাজপুর ৫, ঠাকুরগাঁও ২, ৩ এবং লালমনিরহাট ১, ২ থেকে সবসময় হতাশ হয়েছে বিএনপি। ঢাকা বিভাগের অন্তর্গত বিএনপির সাংগঠনিক বিভাগ ফরিদপুরের গোপালগঞ্জ ১, ২, ৩, মাদারীপুর ১, ২, ৩, শরীয়তপুর ১, ২, ৩ ও ফরিদপুর ১, ৪, ৫
5 আসন আছে পরাজয় বরণের তালিকায়। টাঙ্গাইল 1 ও গাজীপুর 1 আসনও বিগত নির্বাচনগুলোয় দখলে নিতে পারেনি বিএনপি। সিলেট বিভাগে হবিগঞ্জ 1, 2, 3, 4, মৌলভীবাজার 2, 4, সিলেট 6 এবং সুনামগঞ্জ 2 ও 3-এ ধানের শীষ জয় পায়নি 91 থেকে 2008 পর্যন্ত। এর কারণ পর্যালোচনা করছে দলটি। 91-96 তো এই অঞ্চলে একটি রাজনৈতিক আবেগ কাজ করেছে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মাঝে। আবেগ তো কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সঠিকভাবে দিতে পারে না, সে কারণেই আমাদের হয়তো প্রার্থীরা জয়লাভ করতে পারেনি। দেশ স্বাধীন হওয়ার পরে বিশেষ করে আমাদের গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর সুষ্ঠু ইলেকশন হয়নি, যেহেতু পতিত সরকারের প্রধানমন্ত্রীর বাড়ি আমাদের ওই বিভাগে ছিলেন। এই কারণেই কিন্তু মানুষকে আরও বেশি হয়রানির মধ্যে থাকতে হয়েছে। এই যে 9টি আসন আপনাদের দৃষ্টিতে এসেছে, সেটা অস্বীকার করার উপায় নেই। সেখানে আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, সেই জন্যই আমরা এবার আমাদের সাংগঠনিক দুর্বলতাটা আমরা আগে দূর করেছি। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সংসদ নির্বাচন এখন বিএনপির মূল লক্ষ্য। আগের ফল যাই হোক, এবার ঘুরে দাঁড়াতে চায় তারা। তাই জনবান্ধব আর জনসম্পৃক্ত কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছে বিএনপি। ফ্যাসিবাদী আন্দোলনে এই অঞ্চলের মানুষ যেভাবে বিএনপির নেতৃত্বে আন্দোলন করেছে, এখন বিএনপি এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় দল। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ইতিমধ্যে জরিপ হয়েছে, সে জরিপেও অনেক কিছু তথ্য উঠে এসেছে, সে ব্যাপারেই কেন্দ্র সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আশা করি। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে উনি একাধিক টিম উনি মাঠে পাঠিয়েছেন, তারা সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। যিনি নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য স্বস্তি মানুষ বোধ করবেন, এমন মানুষকেই ওনারা মনোনয়ন দেবেন এবং তারা নির্বাচন থেকে বেরিয়ে আসবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনেই আপনারা দেখবেন যে গোপালগঞ্জে শুধু একটিমাত্র দলের দুর্গ, সেটা ভুল প্রমাণিত হবে। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে গোপালগঞ্জ থেকেই আপনারা দেখবেন যে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জয়ী হবে। এই আসনগুলো নিজেদের করে নিতে উদ্গ্রীব তৃণমূলের কর্মীরা। সারা দেশের অন্য আসনগুলোর পাশাপাশি এগুলোর পরিকল্পনায় কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ দৃষ্টি দেবে এমন প্রত্যাশা তাদের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আজ রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরে সরকার যে বদ্ধপরিকর, ভাষণে সেই বার্তা বিশ্ববাসীর কাছে স্পষ্ট করা হবে। সেই কথাই যমুনা টেলিভিশনকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চলমান সংস্কার আর বিচার প্রক্রিয়ার পাশাপাশি রোহিঙ্গা সংকটও ভাষণে গুরুত্ব পাবে মত উপদেষ্টার। কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। টানা দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সূচি অনুযায়ী বাংলাদেশ সময় শুক্রবার রাতে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করবেন তিনি। এবারের বক্তব্যেও রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন ও ফিলিস্তিন পরিস্থিতির পাশাপাশি থাকবে দেশের রাজনৈতিক বাস্তবতা। হাই লেভেল সেগমেন্ট যে 3-4 দিনে, ওখানে 26 তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন। তবে সব ছাপিয়ে সবচেয়ে গুরুত্ব পাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশের ফেরার চেষ্টা। আর তা নিয়ে সরকার প্রধান যে আন্তরিক, সেই বার্তা স্পষ্ট হবে বিশ্বমঞ্চে। উনি ডিটারমিন যে ইলেকশনটা উনি করবেন এই ফেব্রুয়ারিতে, এবং ইলেকশন করা মানে হলো যে নির্বাচিত সরকারের হাতে উনি ক্ষমতা হস্তান্তর করবেন, যেটা ডে ওয়ান থেকেই তো মূল লক্ষ্য ছিল, যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমি মনে করি যে এটা এই মুহূর্তে ওনার জন্য, এটা ওনার নিজেরও এটাই সবচেয়ে বড় যেটা ওনার এজেন্ডা, এবং সেটাই উনি করার চেষ্টা করবেন, এবং সেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উনি কনভিন্স করার চেষ্টা করবেন। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের আরও একবার আহ্বান জানাবেন প্রফেসর ইউনূস। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব তথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আগে থেকেই দারুণ পরিচিত নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস টানা দ্বিতীয়বার জাতিসংঘের এই সাধারণ পরিষদে সরকার প্রধান হিসেবে বক্তব্য রাখতে যাচ্ছেন তিনি। সবার বিশ্বাস আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পর 2026-এর সেপ্টেম্বরে নির্বাচিত কোনো সরকার প্রধান এসে বক্তৃতা করবেন এই মঞ্চে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহী জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, দ্বিপাক্ষিক বহুপাক্ষিক সহ সব বৈঠকেই সরকার প্রধানের কাছে তারা এ নিয়ে কথা বলেছেন। এছাড়া মানবাধিকার পরিস্থিতি ও শ্রম অধিকার নিয়েও আলাদা সেশনে বক্তব্য দেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার প্রতিবেদন। সফরের চতুর্থ দিনে জাতিসংঘ সদর দফতরে ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইয়ুথ আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন প্রফেসর ডক্টর ইউনূস। বাংলাদেশের গণতন্ত্র ও সংস্কার যাত্রায় তরুণদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন প্রফেসর ইউনূস। In Bangladesh, we witness an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. এর আগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিফ স্কুফের সঙ্গে বৈঠক করেন তিনি। সাক্ষাৎ হয়েছে কলম্বিয়া সহ আরো কয়েকটি দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানদের সাথেও। এছাড়া এদিন মানবাধিকার ও শ্রম অধিকার নিয়ে আলাদা সেশনে কথা বলেছেন সরকার প্রধান। ফুড ফাউন্ডেশনে হিউম্যান রাইটস নিয়ে, গ্লোবাল হিউম্যান রাইটস নিয়ে একটা প্যানেল ডিসকাশন ছিল, সেখানে উনি ছিলেন, সেখানে উনি বক্তব্য। প্রেস সচিব জানান, সব বৈঠকেই ঘুরে ফিরে গুরুত্ব পেয়েছে আসন্ন নির্বাচন প্রসঙ্গ। যারাই আমাদের বন্ধু তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কিরকম হচ্ছে, সে বিষয়ে জানতে চান। তো তখন এই প্রসঙ্গ, তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কিরকম হবে। সফরের পঞ্চম দিন বুধবার সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন প্রফেসর ইউনূস। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের নানা আনুষ্ঠানিকতায় যখনই প্রফেসর ডক্টর ইউনূস যার সাথেই দেখা করেছেন, বৈঠক করেছেন কিংবা সাক্ষাৎ করেছেন, তিনি জিজ্ঞেস করেছেন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার কথা। সরকার প্রধান আশ্বস্ত করেছেন বাংলাদেশে চলছে সংস্কার কার্যক্রম, বিচার কার্যক্রম, একই সাথে নির্বাচনী জাগরণের কথা। পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং শ্রম অধিকার নিয়েও যে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে সেটি জানাতেও ভোলেননি। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এখনো সংশয় আছে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই আস্থার সংকট দূর করতেই প্রধান উপদেষ্টা বারবার নির্বাচনের কথা জোর দিয়ে বলছেন। অভিমত তার। বিশ্ববাসীকে সেই বার্তা দিতেই সফর সঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করা হয়েছে বলেও যমুনা নিউজকে জানিয়েছেন তিনি। নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবের সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ বেশো। সরকারে না থেকেও জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্কে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন রাজনীতিক। এটাকে অন্তর্বর্তী সরকারের আন্তরিক পদক্ষেপ হিসেবেই দেখছেন বিএনপি মহাসচিব। বলছিলেন, দীর্ঘদিন দেশে সুষ্ঠু ভোট না হওয়া সহ নানা কারণে নির্বাচন নিয়ে এখনো সন্দিহান অনেক মানুষ। সেটি দূর করতেই রাজনীতিবিদদের সরকারি বহরে যুক্ত করা হয়েছে বলে ধারণা তাঁর। উনি ভেবেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে যেখানে নিয়ে এসে আমি একটা একসাথে প্রেজেন্টেড হতে পারি গ্লোবাল অর্গানাইজেশন ইউএনের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে মানুষের। ঢাকা থেকে নিউ ইয়র্ক, দেশে বিদেশে সবখানে ফেব্রুয়ারিতে নির্বাচন বলে বারবার আশ্বস্ত করছেন প্রধান উপদেষ্টা। মূলত দেশে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দূর করতেই সরকার প্রধানের এমন অবস্থান বলে মনে করেন বর্ষিয়ান এই নেতা। বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনফিউশন আছে, ইলেকশন হবে কিনা, বিভিন্ন রকম। এটা হয়ে গেছে কি বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, আস্থাহীনতা সবকিছুর উপরেই। যে কারণে চিফ অ্যাডভাইজারের কথাটাও তারা মনে করে যে ঠিক আছে কিনা, বা আপনার ইম্পর্টেন্ট কেউ বললো, রাজদলগুলো বললো, তারা মনে করে যে এটা, ওইটাকে তিনি আরো দৃঢ় করতে চান। কোনো রাজনৈতিক দল, পুলিশ ও বেসামরিক প্রশাসন নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত কিনা সেই প্রশ্ন তুলেছেন। অভিযোগ আছে সব দলের জন্য সমান সুযোগ থাকা না থাকা নিয়েও। এগুলোকে অবশ্য বড় সমস্যা মনে করেন না বিএনপি মহাসচিব। বাংলাদেশে প্রচুর ইলেকশন আছে ৩ মাসে, আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসে ইলেকশন আছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এটা বাংলাদেশে ইলেকশন ইজ নো প্রবলেম। আপনি গভর্নমেন্ট
যে ফার্ম থাকে যে আমি ইলেকশন করবো, তাহলে ইলেকশন হয়ে যাবে। দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে সেটি আয়োজনে সরকারকে মনোনিবেশ করার তাগিদ ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দেশ কিংবা বিদেশ সবখানে সব বক্তৃতায় ফেব্রুয়ারিতেই যে নির্বাচন সে কথা বারবার স্পষ্ট করছেন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। তারপরও নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এখনো খানিকটা আস্থাহীনতা রয়ে গেছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও তিনি বলছেন এই বিষয়ে সরকার প্রধানের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জামায়াতের পিআর পদ্ধতি আর এনসিপির শাপলা প্রতীক দাবি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল মিলনায়তনে এক কর্মশালায় অংশ নেন তিনি। বলেন, বিগত নির্বাচনে ভোট কারচুপির সাথে যারা জড়িত ছিলেন তাদের আগামীতে দায়িত্ব পালন করতে দেয়া হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে। বিদ্যমান আইনের আওতায় চলছে সকল প্রস্তুতি, জানালেন ইসি আনোয়ারুল ইসলাম। পিআর পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। ঢাকা মহানগরে এবার 259টি পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা দেশে অনুষ্ঠিত হবে 33,355টি পূজা। বিজয়া দশমীতে বিকেল 3টা থেকে রাজধানী সহ সারা দেশে হবে শোভাযাত্রা। সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছিল সার্বজনীন পূজা কমিটির সংবাদ সম্মেলন। সভাপতি জয়ন্ত কুমার দেব তুলে ধরেন পূজার আদ্যপান্ত। জানান, গেল বছর পূজা হয়েছিল 31,461টি, এবার 1,094টি পূজা বেশি হচ্ছে। সভাপতি আরও বলেন, প্রস্তুতির মধ্যেই 13টি জেলায় প্রতিমা এবং মন্দিরে হামলা হয়েছে, তবে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। জানান, দুর্বৃত্তদের বেশিরভাগই ধরা পড়েছে। তাছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। পূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে তিনি জানান, 27 সেপ্টেম্বর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। অক্টোবরের 2 তারিখ বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। ঢাকা মহানগরে এবার 259টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ঢাকা মহানগরে 252টি পূজার আয়োজন হয়েছিল। সেই হিসাবে মহানগরে 7টি পূজা বেড়েছে। সারা দেশে এ পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে 33,355টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। চোরাগুপ্তা হামলা করে রাজনীতিতে আসতে পারবে না আওয়ামী লীগ, বললেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় যুব কনভেনশনে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি। আরও বলেন, নির্বাচন বিলম্বিত হলে সামাজিক নৈরাজ্য রাজনৈতিক নৈরাজ্যে পরিণত হবে। আলোচনার মধ্যে কেউ রাজপথ দখলের চেষ্টা করলে অথবা এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে সেটা হতে দিবে না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বলেন, গত 1 বছরে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রার কোনো পরিবর্তন হয়নি। অভিযোগ করেন, বৈষম্য দূর করতে অভ্যুত্থান হয়েছে, কিন্তু বৈষম্য আরও প্রকট হয়েছে। তরুণদের মব সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্বে ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ করে সাইফুল হক বলেন, ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে তরুণদের ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, দেশে আপনারা চোরাগপ্তা কায়দায় মিছিল করছেন, বিক্ষোভ করছেন, আর বিদেশে যে সেখানেও আপনারা সরকার যখন যাচ্ছেন, বিভিন্ন দলের নেতারা যাচ্ছেন, তাদেরকে আপনারা অপদস্থ করছেন, হেনস্থা করছেন। এইভাবে চোরাগপ্তা হামলা করে, আক্রমণ করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে পারবে না। দীর্ঘ 15 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ জুড়ে যে লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী তাদের গোষ্ঠীর বাইরে যারাই ছিল সবার উপরে জুলুম নির্যাতন করেছে।
এই মুহূর্তে গণতন্ত্রের জন্য বিচার সংস্কার ও নির্বাচন প্রয়োজন। এই তিনটি বাধাগ্রস্ত হলে ফ্যাসিস্টরা আবারও সুবিধা পাবে বলেও মন্তব্য করেন জোনায়েদ সাকি। চালকদের নিয়োগ দেওয়ার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিচার সংস্কার নির্বাচন আমাদের এই তিনটা হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ। আমাদেরকে এই তিনটা পাড়ি দিয়ে গণতন্ত্রে পৌঁছাতে হবে। যদি আমরা পৌঁছাতে কোনোভাবে না পারি, আমাদেরকে যদি এটা বাধাগ্রস্ত কেউ করতে সক্ষম হয়, তাহলে কারা লাভবান হবে? ওই ফ্যাসিস্টরা। আসন্ন জাতীয় নির্বাচন ও রমজান মাস বিবেচনায় এবার ডিসেম্বরেই বইমেলা আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলা একাডেমি। এই সিদ্ধান্তে তেমন খুশি না হলেও প্রস্তুতি নিতে শুরু করেছেন বেশিরভাগ প্রকাশক। তবে মেলায় সবার অংশ নেওয়া নিয়ে রয়েছে সংশয়। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি অবশ্য বলছে, পরিস্থিতি ঘোলাটে করতে একটি পক্ষ অযৌক্তিকভাবে বইমেলা পেছানোর দাবি তুলেছে। বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন, সরকার আবারও সময় পরিবর্তন করলে আপত্তি নেই। বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন লুৎফুর রহমান। ফেব্রুয়ারি মানেই ২১শে বইমেলা, কিন্তু এবার সিদ্ধান্ত হয়েছে বইমেলা ডিসেম্বরে করার। ফলে প্রায় ১.৫ মাস আগেই সব প্রস্তুতি সারতে হবে লেখক, প্রকাশক আর আয়োজকদের। বাংলা একাডেমির এমন ঘোষণায় যেন দম ফেলার ফুরসত নেই কারো। পাণ্ডুলিপি নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রকাশকরা। চলছে লেখকদেরকে তাগাদা দেয়া, প্রুফ দেখা, প্রিন্টিং ও বাধাইয়ের কাজ। প্রকাশকদের একাংশ অবশ্য ডিসেম্বরে বইমেলা আয়োজনের বিরুদ্ধে। তারা বলছেন, মেলা ২ সপ্তাহেরও হতে পারে, তবে আয়োজন হতে হবে ২০২৬-এর কোনো এক সুবিধাজনক সময়ে। ডিসেম্বরে হলে মেলায় অংশ নেওয়া থেকে বিরত থাকার কথাও ভাববেন অনেকে। ডিসেম্বরে ১ মাসের মেলা, এটা খুব আমাদের উপর একটা জুলুম করা হবে, একটা অত্যাচার করা হবে। এটা আমাদের অনেকেরই মানতে কষ্ট হবে। এখন হয়তো কেউ কিছু বলে না, সময় মতো কেউ যাবে, কেউ যাবে না। ছোট হাউস এবং মাঝারি মানের হাউস আছে, পাবলিকেশন হাউসগুলা, তারা বইমেলাকে কেন্দ্র করে বেঁচে আছে। এখন সেই বইমেলা যদি আগায় আনা হয় ডিসেম্বরে, আমার মনে হয় যে এটা খুবই আমাদের প্রকাশনা শিল্পের জন্য খুবই একটা ক্ষতির ব্যাপার হয়ে দাঁড়াবে। আসন্ন নির্বাচন ও রমজানকে কারণ দেখিয়ে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে বইমেলা আয়োজনের দাবি জানিয়ে সংস্কৃতি উপদেষ্টাকে চিঠি দিয়েছিল প্রকাশকদের সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাপুস। চিঠিতে ছিল ৩টি সম্ভাব্য সময়ের কথাও: ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি, ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি কিংবা ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি। প্রথম প্রস্তাবটি গ্রহণ করে বাংলা একাডেমি। বইমেলা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ও বাপুসের পরিচালক বলছেন, সব পক্ষের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় বাপুসের নির্বাচনে পরাজিত একটি পক্ষ। নির্বাচনে তারা আমাদের সাথে পরাজিত হয়েছে। আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী নির্বাচনে যারা পরাজিত হয় তারা বিজয়ী প্রার্থীদেরকে সারা বছর ট্রাবলে রাখে। এটা একটা রাজনৈতিক সত্য আমাদের। আরেকটা দিক, বিপ্লব উত্তর সময়ে যে সমস্ত বইফোর সংগঠনগুলো গড়ে ওঠে, ওই সংগঠনগুলোর ভিতরে পুরনো জার্ম থাকে। বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন, যে কোনো সময়ই বইমেলা আয়োজনে প্রস্তুত তারা। সরকার যদি আবারও সময় পরিবর্তন করে তাতে আপত্তি থাকবে না একাডেমির। মহাপরিচালক নিশ্চিত করেন, বইমেলা হবে আগের মতোই বৃহৎ পরিসরে। বাংলা একাডেমি তো বলতে পারে না যে আমরা এই সময় মেলা করব। এটা তো প্রকাশকদের ব্যাপার, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপার। ফেব্রুয়ারি থেকে আগে মেলা নিয়ে এলে বাংলা একাডেমির কী লাভ? মানে ওর তো অনেকগুলো স্কেজুয়াল আসলে চেঞ্জ করতে হচ্ছে। আমাদের এজিএম ছিল, আমাদের এজিএম চেঞ্জ করতে হচ্ছে, মানে পুরোটাই তো লস। কিন্তু সবার যে সমস্যা হচ্ছে এবং লোকে যে কনসার্ন প্রকাশ করছে সেটা খুবই সত্য। এটা সরকার বিবেচনায় নিয়ে যদি এই ডেট পরিবর্তনের জন্য আমাদেরকে আবার বলে, আমরা সেটা পুনর্বিবেচনা করতে পারি। মেলায় বই আনতে হাত ছুটিয়ে লিখতে ব্যস্ত লেখকরা। তবে অনেকেই মনে করছেন, মেলায় উল্লেখযোগ্য হারে ভাটা পড়বে পাঠকের, বিক্রি হবে কম। এই চিন্তা থেকে অনেকেই আনবেন না নতুন বই। তাড়াহুড়ো করে পাণ্ডুলিপি জমা দিলে সাহিত্যের মানও ধরে রাখা কঠিন হবে। মানুষের হাতে টাকা নাই ডিসেম্বর মাসে, ওরা অভ্যস্ত হচ্ছে ফেব্রুয়ারি মাসে মেলায় যাওয়ার জন্য। আপনি সেটা বললেন ডিসেম্বরে হবে, লেখকরা তাড়াহুড়ো করে কোনো রকমের পাণ্ডুলিপি শেষ করার চেষ্টা করছে। এই মেলায় আসলে কেন আসবে? তো ভিড় হবে যদি আপনারা ওখানে বিরিয়ানি, ঝালমুড়ি এইগুলোর আয়োজন করা যেতে পারে। বইয়ের জন্য আমি ভিড় হবার তেমন কোনো কারণ দেখছি না। কিছু কিছু লেখক আছেন যে তারা একটা মেলাকে কেন্দ্র করে চিন্তা করে রাখেন যে আমি এই মেলাতে বই করবই।
তো তখন হয়তো সে তার মানের দিকটা অতটা চিন্তা করবে না, পাণ্ডুলিপিটা যেমন তেমন করে গুছিয়ে তারা চিন্তা করবে যে বইটা প্রকাশ করে ফেলি। সেক্ষেত্রে আসলে মূল ঠকছে কিন্তু পাঠক। সোহরাওয়ার্দী উদ্যান বা বাংলা একাডেমি প্রাঙ্গণে এখনও মেলা আয়োজনের কোনো দৃশ্যমান প্রস্তুতি চোখে পড়েনি। সময় আবার পরিবর্তন হতে পারে এমন ধারণা থেকেই প্রস্তুতি পর্ব শুরু হয়নি বলে রয়েছে গুঞ্জন। ভাষার মাস ফেব্রুয়ারিতে নয়, এবার বইমেলা হতে চলেছে বিজয়ের মাস ডিসেম্বরে। আয়োজকরা বলছেন সব ধরনের শঙ্কাকে পেছনে ফেলে এই বইমেলাকে আপন করে নেবে বইপ্রেমীরা। এই প্রাঙ্গণ পরিণত হবে লেখক, পাঠক এবং প্রকাশকদের মিলন মেলায়। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 10 জন, আহত 2 জন। সকালে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের বাঘেরকোনা এলাকায় ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষে মা মেয়ে সহ 3 জন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন আঁখি ও প্রথমা চৌধুরী এবং সিএনজি অটোরিকশা চালক সজল গোপ। পুলিশ জানায় ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক সহ ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পরপরই ট্রাক চালককে আটক করেছে পুলিশ। রংপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে মা ছেলে সহ প্রাণ হারিয়েছেন 3 জন। ভোরে দমদমা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহিনা বেগম ও তার ছেলে স্বাধীন এবং পিকআপের হেলপার আরিফ। পুলিশ জানায় দমদমা থেকে মাহিগঞ্জ যাচ্ছিলেন তারা। ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী একটি বালুবাহী ট্রাকের সাথে হয় সংঘর্ষ। ঘটনাস্থলে মারা যায় শাহিনা ও স্বাধীন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পিকআপের হেলপার। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। পলাতক ট্রাকের চালক ও হেলপার। এছাড়া বগুড়া ও রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের পর এবার এই ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা। সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেন মালিকপক্ষ। শ্রমিকদের মজুরি বাড়ানোর ইস্যু নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা। পরে 23 সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা 25 সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা ছিল। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মালিকদের সাথে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। তবে হঠাৎ করে শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে দ্বিমত জানান মালিকরা। আমরা যাত্রীরা অনেক কষ্টে আছি, কারণ তারা মালিক এবং ড্রাইভার এদের সমাজের জন্য সাধারণ যাত্রী কষ্ট পাবে, এটা তো ঠিক না। আন্দোলন যে করবে সেই মেসেজটাও আমাকে ফোনে দেয়নি, ফোন নাম্বার তো আমার দেওয়া আছে। রাজি হয়েছিল বেতনের জন্য, ফুল বেতন 1 কথার মধ্যে সিস্টেম করবে। তো এখন কালকে রাত থেকে মহাজনরা বলছে বেতন দিব না, বন্ধ রেখেছে। দাবিটা আমরা করেছিলাম, দাবিটা মেনে নিয়েছিল। মেনে নেওয়ার পর মনে করেন যে তারা বলে কি আমরা এই দাবি আমরা উত্তোলন করলাম, আমরা এত টাকা দিতে পারবো না। 100 টাকার একটা সমস্যা ওনারা বলছে যে যেটা খোরাকি বলা হয় আর কি, এই খোরাকিটা নাকি মালিকপক্ষ ম্যানেজার দিতে চায় নাই, দিয়ে ম্যানেজারের সঙ্গে একটা কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে একটু হয়তো খারাপ ব্যবহার হয়েছে। চালকের ছদ্মবেশে রাজধানীতে ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা, যাদের টার্গেট গভীর রাত কিংবা খুব ভোরের যাত্রীরা। সম্প্রতি রাজধানীতে এক কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালায় সিএনজি চালক। ধর্ষণের মোটিভ থাকলেও পরে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয়। আরও জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান শেষে 21 সেপ্টেম্বর শেষ রাতে বাসায় ফিরছিলেন 17 বছরের এক কিশোরী। উত্তরার জসিমউদ্দিন এলাকা থেকে সিএনজিতে ওঠেন 2 বান্ধবী। একজনকে গন্তব্যে নামিয়ে খিলগাঁও গোরানের দিকে চলতে থাকে যানটি। কিন্তু বিমানবন্দর ক্রস করলেই কাওলা স্টাফ কোয়ার্টারের নির্জন জায়গায় সিএনজি নষ্ট হয়ে যাওয়ার দাবি করেন চালক। এক পর্যায়ে যাত্রী আসনের পেছনের জায়গা থেকে ছুরি বের করে চালক। অস্ত্রের মুখে শ্লীলতা হানির চেষ্টা করে। ঠেকাতে গেলে উপর্যুপুরি ছুরিকাঘাতের মাধ্যমে চালায় হত্যা চেষ্টা। ছিনিয়ে নেওয়া হয় টাকা পয়সা, মূল্যবান জিনিসপত্র। আমার মেয়ে বলছে যে তোমার যা লাগে নিয়ে যাও, কিন্তু আমার ক্ষতি করো না।
তখন সে মানে মেয়ে অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করছে যেন আশেপাশে কেউ এসে ওর হেল্প করে। তখন ও কী করছে, গলার মধ্যে ছুরিটা ধরছে। ধরার পরে যখন চিল্লাচি বন্ধ হচ্ছে না, তখন একটা মেডিসিন নিছে, মেডিসিন নিয়ে তার মুখে দিচ্ছিল। তখন ওই মেডিসিনটা ওই ধাক্কাধাক্কি করে ফেলে দিচ্ছে। তারপরে যখন চিল্লাচিল্লি করছিল তখন আবার সে গলার মধ্যে ছুরিটা ধরছে। ধরার পরে গলা ঠকান মানে গলাটা করার জন্য তখন হাত দিয়ে ঠেকাচ্ছে, তখন হাতে পোস্টার লাগছে। ভয়াবহ এই ঘটনায় আহত কিশোরীর মা বিমানবন্দর থানায় মামলা করেন। মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু সিএনজি চালকের কোনো তথ্যই ছিল না। তাই ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিগত সহায়তা আর কয়েকটি নম্বরের উপর ভিত্তি করে চালায় তদন্ত। অবশেষে দুদিনের গোয়েন্দা নজরদারির পর গ্রেফতার করা হয় অভিযুক্ত চালক এনায়েত হোসেন রবিনকে। ভিকটিম যে সিএনজির ছবিটা তুলে রেখেছিল, আমরা বেসিক্যালি ছবিটা অস্পষ্ট ছিল, ছবিটার মাঝের দুটো ডিজিট বোঝা যায়নি। তারপর আমরা ছবিটার উপরে কাজ করি। 2 দিন ধরে গোয়েন্দারা প্রতিটা সিএনজি পর্যবেক্ষণ করে। 3-4টা সিএনজিকে আমরা টার্গেট করি এবং এই 4টা সিএনজি নিয়ে আমরা আরও স্টাডি করার এক পর্যায়ে আমরা এই আসামিকে শনাক্ত করে আসামিকে আমরা হেফাজতে নেই। হেফাজতে নিয়ে আমরা যখন বাদীকে এই আসামির ছবি প্রেরণ করি, বাদী এই আসামিকে কনফার্ম করে। র্যাব বলছে চালকের ছদ্মবেশে রবিন আগেও একই ধরনের অপরাধ করেছে। ছিল আরও ভয়ঙ্কর পরিকল্পনা। যারা এই চক্রের সদস্য তাদেরকে আমরা শনাক্ত করছি এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করব। চালক বেশে যে সকল ছিনতাইকারী, দস্যু, ডাকাতরা থাকেন রাস্তায় ওত পেতে এই ধরনের যাত্রীদের অপেক্ষা থাকেন, আমার অনুরোধ থাকবে আপনারা এই ধরনের যাত্রী গাড়িতে ওঠার আগে গাড়ির নাম্বার এবং ড্রাইভারের ছবি, গাড়ির নাম্বারের ছবি এগুলো নিজের মোবাইলে রাখবেন। গভীর রাত কিংবা খুব ভোরে সিএনজি ও অন্যান্য গাড়িতে উঠলে নম্বর প্লেট এবং চালকের ছবি তুলে কাছের কাউকে পাঠিয়ে রাখার আহ্বান জানিয়েছে র্যাব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হয়েছে হামলা। রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার রাত 11টা নাগাদ হয় এই ঘটনা। এতে গুরুতর আহত হন কমপক্ষে 6 ছাত্র। ভুক্তভোগীরা জানায় বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়। হামলার আগে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি ধামকি দিচ্ছিল বলেও আহতদের অভিযোগ। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান জুলাই আন্দোলনে অংশ নেয় ছাত্ররা। উত্তরা 18 নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠের পাশের সড়ক। বৃহস্পতিবার রাত 11টার দিকে মোবাইলে ধারণ করা এই ফুটেজে দেখা যায় একদল লোক বিভৎসভাবে পেটাচ্ছে কয়েকজনকে। পরে জানা যায় হামলার শিকার ব্যক্তিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া নেতৃবৃন্দ। অভিযোগ তাদের উপর হামলা করেছে আওয়ামী লীগের লোকজন। রাতের এই হামলায় আহত হয়েছেন অন্তত 6 জন। তবে চিকিৎসা নিতে তারা হাসপাতালে না গিয়ে উল্টো দোষীদের গ্রেফতারের দাবিতে সড়কেই বসে পড়েন। 21-22 জুলাই আমরা বিএনএস আন্দোলন করে রাখার পর আমি আবরার, সানমুন, রাসেল যারা সামনে ছিলাম, আমাদের মাথার দাম উঠছিল। ওরা আমাদেরকে শুট করে ফেলবে এবং ওই রাগ ওদের উপর এখনো আছে। ওনারা বলে যে ওনারা পদবি থাকতে হবে। আরে ভাই, আমাদের হাতে যখন গুলি চালাইছিল তখন কয়টা পদবি ছিল? ওরা তো আমাদেরকে ইট মারছিল, তো ওদের কি পদবি দেখে আমরা দেখছিলাম। ভোর 4:30টার দিকে ঘটনাস্থলে আসেন সেনা সদস্যরা। আশ্বাস দেন পুলিশকে সাথে নিয়ে হামলাকারীদের শনাক্ত ও দ্রুত গ্রেফতারের। এবং এখানে দেখছেন যে আপনারা কি ওরা বলে যে তোরা আমাদের বিদায় করছিস, আমাদের দলকে হাসিনাকে বিদায় করছিস। আমি নিজের মুখে বলছে তো করে মারমু আগে ফোন দিয়ে বলে তোরা আই, তোরা বৈষম্যকে এদিকে আই, তোরা আজকে মায়ের দাঁত ভাঙে গেল, বাসার মানুষের দাঁত ভাঙে ওরে বাসাবে আমাকে একটু আসেন আমাদের। ওরা আমাদেরকে স্পষ্ট আজকে হত্যা মামলার চেষ্টা করছিল, ওকে মাথায় আঘাত করছে বারবার। দেখেন ওর মাথায় এই যে ও হচ্ছে আমাদের তুরাগ থানার যুগ্ম আহ্বায়ক। যতবার ঝামেলা হয়েছে আমি নিজেই আসছি, আজকে আমি এখন রাতে চলে আসলাম। তো যাতে যতবার আমরা রেট দিয়েছি, আমি ওই সুনাম নেসের কথা বলছি, আমি নিজেই তার পাখা রেট দিয়েছি, পাইনি। তারপর থেকে আমার অফিসার ফোর্স এখানে নিয়োগ করা এখানে করা আছে, যদি কোনো তথ্য পাইলে আমাকে জানাবে এবং তাকে আমরা অন্য হয়ে খুঁজেছি। হামলার শিকার শিক্ষার্থীরা বলছেন নিরাপত্তার ঝুঁকিতে আছেন তারা। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীন ফিলিস্তিনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়ালি দেয়া ভাষণে আবারও এই আশ্বাস দিলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অধিবেশনের মূল পর্বের তৃতীয় দিনেও বিশ্ব নেতাদের কণ্ঠে ছিল গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান।
দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। এদিন ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংঘাত নিয়ে কথা বলেন বিশ্ব নেতারা। গাজায় চালানো আগ্রাসনই গুরুত্ব পাবে এবারের ৮০তম জাতিসংঘ অধিবেশনে। সেটা পূর্বেই অনুমেয় ছিল। শুরু থেকেই মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ছিল এই ইস্যুতে সোচ্চার। তৃতীয় দিনে ফিলিস্তিনিদের অবর্ণনীয় দুর্ভোগের কথা তুলে ধরে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানান ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট। অবিলম্বে সংঘাত বন্ধের দাবি যুক্তরাজ্যের। নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে জোরালো ছিল মেক্সিকো সহ কয়েকটি দেশের কণ্ঠস্বর। গাজায় অকল্পনীয় দুর্ভোগের সাক্ষী হচ্ছে বিশ্ব। যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার করা হচ্ছে। মানবিক বিপর্যয় নাড়া দিচ্ছে বিশ্ব বিবেককে। ইসরায়েলের নিরাপত্তা অধিকারের পক্ষে ইউরোপ, তবে ফিলিস্তিনিদেরও বেঁচে থাকার অধিকার আছে। গাজায় যা ঘটছে তা অমার্জনীয়, অমানবিক। এখনই ঘটাতে হবে এর অবসান। ফিলিস্তিন ও ইসরায়েল দুপক্ষই আরো ভালো কিছু পাবার যোগ্য। যুক্তরাষ্ট্র ভিসা না দেয়া এবারের অধিবেশনে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। উপত্যকায় গণহত্যা বন্ধের দাবি জানানোর পাশাপাশি হামাসের সমালোচনাও করেন তিনি। বলেন, স্বাধীন ফিলিস্তিনে থাকবে না সশস্ত্র গোষ্ঠীটির বিন্দুমাত্র ভূমিকা। হামাসের ৭ অক্টোবরের কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। তারা জনগণ এবং স্বাধীনতার ন্যায্য সংগ্রামের প্রতিনিধি নয়। নিশ্চিত করছি, ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হবে গাজা উপত্যকা। সেখানে শাসন ও নিরাপত্তার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। গাজায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। অধিবেশনে গাজার পাশাপাশি ইউক্রেন ও আফ্রিকার বিভিন্ন দেশে চলমান সংঘাত বন্ধের দাবিও তুলেছেন বিশ্ব নেতারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। স্টেলথ যুদ্ধ বিমান F-35 ইস্যুতে তুরস্ককে আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা উঠিয়ে আঙ্কারার কাছে পঞ্চম প্রজন্মের আলোচিত ফাইটার জেটটি বিক্রি করতে পারে ওয়াশিংটন। বৃহস্পতিবার প্রধান দুই ন্যাটো মিত্রের বৈঠকে উঠে আসে গুরুত্বপূর্ণ ইস্যুটি। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধের দাবি জানান ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া ইস্যুতেও দিয়েছেন বড় সিদ্ধান্তের আভাস। ৫ বছর পর আবারও মুখোমুখি ন্যাটোর দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও তুরস্ক। রাজনৈতিক পালাবদল আর যুদ্ধাবস্থার কারণে ছিল দূরত্ব। বৃহস্পতিবার ওভাল অফিসে বসেন ডোনাল্ড ট্রাম্প ও রিসেপ তাইয়েপ এরদোগান। আলোচনার টেবিলে ছিল দীর্ঘ প্রতীক্ষিত স্টেলথ যুদ্ধবিমান কেনার চুক্তির বিষয়টি। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় ২০১৯ সালে মার্কিন F-35 যুদ্ধবিমান প্রোগ্রাম থেকে বাদ পড়ে তুরস্ক। ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় এরদোগানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনার স্বপ্ন। আমরা F-35 ইস্যুতে আলোচনা করছি। জানি এরদোগান এটা চান। খুব গুরুত্ব সহকারে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। F-16 যুদ্ধ বিমানের ব্যাপারেও এসেছে অগ্রগতি। সিদ্ধান্তে পৌঁছালে সবাই জানতে পারবে। তুরস্কের জন্য শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসছে, এমন আশার আলো দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় মস্কো থেকে আঙ্কারাকে জ্বালানি ক্রয় বন্ধের আহ্বান জানান তিনি। দীর্ঘদিন পর ঘনিষ্ঠ ন্যাটো মিত্রের সাথে বৈঠকে উচ্ছ্বসিত ছিলেন তুর্কি রাষ্ট্রপ্রধানও। ট্রাম্পের প্রথম মেয়াদের তুলনায় এবারে ভিন্ন মাত্রায় তুরস্ক যুক্তরাষ্ট্র সম্পর্ক। F-35 ও F-16 ইস্যুতে দুদেশের মধ্যে ব্যাপক আলোচনার সুযোগ থাকবে। বৈঠকে সিরিয়া ইস্যুতে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, শিগগিরই আসছে বড়সড় ঘোষণা। অনিক রহমান, যমুনা নিউজ। এবার হত্যার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধানের ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই আইনটি পাশ করা হচ্ছে বলেও জানান তিনি। দাবি, ওয়াশিংটন ডিসিতে এরই মধ্যে অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। নিরাপত্তা জোরদার আর অবৈধ অভিবাসন ঠেকাতে কিছুদিন ধরে নানা পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। সম্প্রতি রাজধানীতে ন্যাশনাল গার্ড এবং ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মোতায়েন করা হয়। বাইডেনের শাসনামলে ওয়াশিংটনে মৃত্যুদণ্ডের ওপর জারি করা হয় স্থগিতাদেশ, যা চলতি বছরের শুরুর দিকে তুলে নেয় ট্রাম্প প্রশাসন। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল মেক্সিকোর আয়োতজেনাপা শহর। বৃহস্পতিবার সিটির সামরিক ক্যাম্পের বাইরে 2 ঘণ্টা ধরে বিক্ষোভের পর একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় সামরিক ঘাঁটির ভেতরেও প্রবেশ করার চেষ্টা করে বিক্ষুব্ধরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। 2014 সাল থেকে শহরটিতে নিখোঁজ 43 শিক্ষার্থী। তাদের জন্য দেশটিতে নিয়মিত হয় নানা বিক্ষোভ কর্মসূচি।
আন্দোলনকারীদের দাবি, সেনাবাহিনীর কাছে তাদের সম্পর্কে তথ্য রয়েছে। অভিযোগ রয়েছে মাদক কারবারিরা এই শিক্ষার্থীদের অপহরণের পর হত্যা করেছে। এ ঘটনায় সামরিক বাহিনী ও সরকারের কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগও রয়েছে। এ পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও রহস্য উন্মোচন করা যায়নি। শেষ করছি দুপুরের বাংলাদেশ।